সকাল বন্ধুরা, সায়েন্স ওয়ার্ল্ড চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ভিডিওতে দেখছিলাম সাহিত্যে শিক্ষা ভাবনা কিভাবে প্রতিফলিত হচ্ছে, আর আমাদের সাথে আলোচনায় ছিলেন ডক্টর মুন্সি আবু সাহেব, সহযোগী অধ্যাপক, বাংলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা। আমরা আজকের ভিডিওতে আলোচনার বাকি অংশ দেখব, আর আমরা আলোচনা করছিলাম সাহিত্যে শিক্ষা ভাবনা নিয়ে। যারা সাহিত্যে শিক্ষা ভাবনা এই বিষয়ের প্রথম পর্বটি দেখেননি, প্লিজ প্রথম পর্বটি দেখে আসুন, তাহলে দ্বিতীয় পর্ব বুঝতে সুবিধা হবে। সাহিত্য হচ্ছে মানব জীবনের প্রতিফলন। এতে মানব জীবনের নানান রূপ উঠে আসে, যা আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করে। আর সাহিত্য হচ্ছে সমাজের আয়না, যা আমাদের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, ঘৃণা এবং মানব সম্পর্কে জটিলতাকে তুলে ধরে। আর সাহিত্য শুধু বিনোদনই নয়, বরং এটি শিক্ষার একটি বড় মাধ্যম। সাহিত্য ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হচ্ছে শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলা। তবে শিক্ষা হচ্ছে জ্ঞান লাভের পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। প্রতিবৃন্দ, আমরা সাহিত্যে শিক্ষা ভাবনা কিভাবে প্রতিফলিত হয়েছে সেই বিষয়ে বাকি ভিডিও, বাকি আলোচনা আমরা চলুন দেখে আসি। আর আমাদের সাথে আলোচনায় আছে ডক্টর মুন্সি আবু সাহেব, সহযোগী অধ্যাপক, বাংলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা। চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। রবীন্দ্র পরবর্তীতে এবং রবীন্দ্র পূর্ববর্তী মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং আমরা জানি যে পরবর্তীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা শিক্ষা নীতির ক্ষেত্রে তাদের অনেক রচনায় গুরুত্ব আরোপ করেছে। আমরা অস্কার পুরস্কার প্রাপ্ত পথের পাঁচালী সিনেমাটা যদি দেখি, পথের পাঁচালী উপন্যাসে এই টোল শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের বিভিন্ন দিক আছে। আমরা সেখানে দেখছি যে তুলসী চক্রবর্তী দোকানের পাশাপাশি এবং তিনি যে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা ব্যবস্থাটাকে একদিকে তিনি মুড়ি চিড়ে বিক্রি করছেন দোকানের এক সাইডে, আর এক সাইডে অপু এবং তার বন্ধুদের নিয়ে তিনি সেই বেত হাতে করে তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হয় টোল শিক্ষা পদ্ধতি। এই টোল শিক্ষা পদ্ধতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত পথের পাঁচালী উপন্যাসে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। টোল শিক্ষা পদ্ধতির এই সময়টাকে বাংলা শিক্ষা ব্যবস্থাকে চতুষ্পাঠী শিক্ষা ব্যবস্থা বলা হতো। টোল শিক্ষা কোন প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষা, মক্তব এবং মাদ্রাসা পর্যায়ে যে শিক্ষা, এই চার ধরনের শিক্ষা ব্যবস্থাকে প্রাচীন যুগে অর্থাৎ বাংলা শিক্ষা ব্যবস্থার মধ্যযুগ এবং প্রাচীন যুগে চতুষ্পাঠী শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিগণিত হয়ে থাকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক রচনার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা, তৎকালীন শিক্ষা ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ দিক, অনেক সীমাবদ্ধতা, অনেক সংকীর্ণতা এবং উত্তরণের প্রয়াসমূলক বেশ কিছু উপন্যাসে, প্রবন্ধে এবং নিবন্ধে সন্নিবেশিত হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের বিখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাকে বলা হয়ে থাকলো, সংস্কৃত পণ্ডিতরা কলকাতায় তার বলেছিল যে 40 বিদ্যা কল্প দ্রোম, অর্থাৎ বিদ্যার একটা চলমান অভিধান। মহান এই শিক্ষাবিদ, মহান এই ভাষাবিদ বাংলার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। কাজী দীন মোহাম্মদ এবং তৎপরবর্তী তাইন স্যার এবং হায়াত মাহমুদ স্যার, এই সমস্ত ব্যক্তিবর্গ, বরেণ্য ব্যক্তিবর্গ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে তাদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ এবং নিবন্ধ সন্নিবেশ করেছেন। প্রধানত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা জানি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি বিষয়ে যুগ যুগ ধরে এক ধরনের অলিখিত সমস্যা সৃষ্টি করা হয়েছিল। সেটা হচ্ছে যে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যে শিক্ষক যত বেশি কম নাম্বার দেবেন, যে শিক্ষক যত বেশি ছাত্রকে ফেল করাবেন, সেই শিক্ষক তত বেশি রাজভারী শিক্ষক, ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক হিসেবেই মনে করা হতো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বিষয়টির উপরে প্রথম গুরুত্ব আরোপ করেন। তিনি বলেছিলেন যে একটি সাবজেক্টে যখন 100 মার্ক নির্ধারণ করা হয়েছে,
তখন যারা এই পদ্ধতিকে প্রবর্তন করেছেন তারা নিশ্চয়ই এই বিষয়টিকে মাথায় রেখে প্রবর্তন করেছিলেন যে কোনো না কোনো শিক্ষার্থী কোনো না কোনো বিষয়ে 100 নাম্বার পাওয়ার উপযুক্ত। সেই জন্য সেই গতানুগতিক কম নাম্বার দেওয়ার পক্ষপাতী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবার পরপরই নাম্বার কম দেওয়ার এই চিরায়ত প্রথাটাকে সম্পূর্ণ ভেঙে দিলেন। দুমড়ে মুচড়ে দিয়ে শিক্ষকের ক্ষেত্রে তিনি মনে করলেন যে একটা ছাত্র যখন তার খাতায় উত্তর লিখবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার উত্তর শেষ করা লাগবে। সেক্ষেত্রে সময় এবং মূল্যায়নের উৎকর্ষ বিচার করেই তার খাতাটা মূল্যায়ন করা উচিত। সেক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ে যে যত ভালো উত্তরপত্র লিখতে পারবে তাকে ওই সীমাবদ্ধতা অতিক্রম করে যথার্থ পরিমাণে নাম্বার প্রদানের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতামত প্রদান করেছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত অনুসরণ করেছিলেন ডক্টর এনামুল হক, মোহাম্মদ রফিকুল ইসলাম, রামেশ্বর শ মতো বিখ্যাত ভাষা বিজ্ঞানীগণ। তাছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সেই প্রাচীনকাল থেকেও যেভাবে শিক্ষাবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অনুরূপভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বেশ কিছু শাসকের। আমরা মোগল আমলে দেখেছি যে চতুষ্পাঠী শিক্ষা ব্যবস্থা, তার পূর্বে রাজা অশোক যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, এবং ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে যে সূত্রপাত ঘটেছিল যে তপোবন শিক্ষা ব্যবস্থা, যেটা প্রাচীন কালে যেটা সংগঠিত হয়েছিল রবীন্দ্রনাথের হাত পরবর্তীতে, এই শিক্ষা ব্যবস্থা এখন সারা পৃথিবীতে রবীন্দ্র শিক্ষা চেতনার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন কেউ কেউ প্রশ্ন করেন যে এই ধরনের তপোবন প্রেমিক বা এই ধরনের আনন্দযুক্ত শিক্ষা কতটা প্রায়োগিক। আধুনিক যুগ মানুষ ব্যাখ্যা করে দেখা গেছে যে ফ্লাভেল যিনি জার্মানে প্রথম কিন্ডারগার্টেন পদ্ধতি ব্যবস্থা চালু করেছিলেন, তার মহৎ উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষা লাভ করবে। ধারাবাহিকতা, তার মধ্যে চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে আরোপিত শিক্ষা ব্যবস্থা, তোতা পাখির মতো মুখস্থ সর্বস্ব বলি দিয়ে খাতায় উগলে দেওয়া আসা, এই ধরনের শিক্ষা ব্যবস্থার কথা তিনি চিন্তা করেননি। কিন্তু ফ্লাভেলের যে চিন্তা চেতনা, তার যে মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি কিন্ডারগার্টেন পদ্ধতিকে প্রবর্তন করেছিলেন, আমাদের দেশে সেই শিক্ষা ব্যবস্থা এবং তার প্রায়োগিক দিক সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন আমাদের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই তাদের উপরে চাপিয়ে দেওয়া প্রচুর পরিমাণে গ্রন্থ তাদের পাঠ করা লাগছে, মুখস্থ করা লাগছে, এবং সেই মুখস্থ বিদ্যা পুরোপুরি খাতায় লিখে দেওয়া আসা লাগছে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা ছাত্র অর্থাৎ শিক্ষার্থীর মনোজগৎকে নষ্ট করে দেয়, তার স্বাভাবিক বিকশিত হওয়া, তার আত্মিক, তার মানসিক বিকাশে অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। এই অন্তরায় দূর করবার জন্য বর্তমানে বেশ কিছুদিন আগে বাংলাদেশের কোর্ট একটি রায় দিয়েছে যে একজন শিক্ষার্থী তার ওজনের সমপরিমাণের চেয়ে একটা নির্দিষ্ট মাপের গ্রন্থ অর্থাৎ ব্যাগ বহন করতে পারবে। শিক্ষার্থীর চেয়ে যেন ব্যাগের ওজন বেশি না হয়, তার উপরে যেন বোঝা বোঝা গ্রন্থ চাপিয়ে দিয়ে তার মনোজগৎকে, তার বিকশিত হওয়ার সময়কে, তার খেলার জগৎকে যেন বিনষ্ট করে দেওয়া না হয়। তাই আমাদের হাজার বছরের যে সাহিত্য, আমাদের হাজার বছরের যে শিক্ষা আন্দোলন, সেই রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং তৎপরবর্তীতে অন্যতম বিখ্যাত ভাষা বিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর কাজী দীন মোহাম্মদ, তিনি ডক্টর ডিগ্রি অর্জন করতে পারেন মোহাম্মদ আব্দুল হাই প্রমুখ শিক্ষাবিদ যে আদর্শিক শিক্ষার কথা বলেছেন, শিক্ষাটাকে উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছেন, শিক্ষাকে আতঙ্ক হিসেবে গ্রহণ না করে শিক্ষাকে সার্বজনীন আনন্দ সামগ্রী হিসেবে যে প্রস্তাবনা করেছেন, সেই প্রস্তাবনা, সেই পদ্ধতি যদি গ্রহণ করা হয় তাহলে আনন্দমুক্ত না আনন্দযুক্ত শিক্ষা দিয়ে আমাদের একটা সুন্দর, সুষ্ঠু, স্বাস্থ্যবান, বুদ্ধিবৃত্তিক সম্পন্ন জাতিগোষ্ঠী গঠন করা সম্ভব, যে চেতনার মধ্য দিয়ে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, মনুষ্যতা, অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফ সোয়ার।
আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই একটি ভিডিও দেব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সায়েন্স ওয়ার্ল্ড চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো আলোচনায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।